আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের স্নাইপার। লেখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2007 সাল। পার্ট 1। কলম্বিয়া, দক্ষিণ আমেরিকা। রাজধানী বোগোটা থেকে 300 কিলোমিটার দূরে লেব্রিজা নদীর ধারে সেন্টান্ডার ডিস্ট্রিক্টের প্রধান শহর বুকারামাঙ্গা। সেখান থেকে ভাঙ্গাচোরা রাস্তা ধরে দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে আরও প্রায় 100 কিলোমিটার। তারপর ঢোকা যাবে সারাবেনার কুখ্যাত জঙ্গলে। বুনু পার্বত্য অঞ্চল এটা। সমুদ্র সমতল থেকে এখানকার গড় উচ্চতা প্রায় 3000 ফুট। গোটা দেশের সবচেয়ে দুর্গম এলাকা, মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য। আর এখানেই জঙ্গলের ভেতর একটা গাছের নিচে ঝোপের আড়ালে আত্মগোপন করে আছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুই দুর্দর্শ এজেন্ট মাসুদ রানা ও ইকরাম আহমেদ। ঝোপ পেরিয়ে সামনের দিকে নজর রানা আর ইকরামের। সেখানে গাছপালার ফাঁক দিয়ে সুন্দর একটা ইট বিছানো রাস্তা চলে গেছে। এখান দিয়েই যাবার কথা কোকেন বোঝাই একটা ট্রাকের। সেটাকে থামাবে বলে অপেক্ষা করছে ওরা দুজন। সোর্স ব্যাটা ভুয়া খবর দিল না তো মাসুদ ভাই? ঘড়ির দিকে তাকিয়ে সন্দিহান গলায় বলল একরাম। বয়সে রানার চেয়ে 6-7 বছরের ছোট সে। অনেকক্ষণ তো হয়ে গেল। ভুয়া খবর দেওয়ার লোক তো সে নয়, রানা বলল। সেদিনও পামারের টিমকে ওই আফিমের গুদামটা চিনিয়ে দিয়েছিল। ওদেরকেও কি তাই বলে 4 ঘন্টা বসে থাকতে হয়েছিল? ওর অস্থিরতা দেখে হেসে ফেলল রানা। বয়সের দোষ, মনে ভাবল ও। এক এক অপারেশনের বৈশিষ্ট্য এক এক রকম। সেটা বেচারা বুঝতে চাইছে না। আফিমের গুদাম স্থির টার্গেট, সেখানে যখন তখন হামলা করা যায়, কিন্তু রাস্তায় একটা ট্রাককে ঠেকাতে হলে সেটাকে জায়গা মতো আসার সময় দিতে হবে। যে কোনো কারণেই আসতে দেরি হতে পারে, সেটা উদ্বিগ্ন হবার মতো কোনো বিষয় নয়। ইকরামের বয়স যত না তার চেয়ে দেখায় অনেক কম। আচার আচরণেও ছেলেটার কিশোর সুলভ চঞ্চলতা রয়ে গেছে। 3 বছর হলো বিসিআইতে ঢুকেছে। রানাই ওকে এনেছে। ওর কলেজের প্রাক্তন ছাত্র ইকরাম। রিইউনিয়নে গিয়ে পরিচয় হয়েছিল। ছেলেটার সারল্য এবং ন্যায়পরায়ণতা মুগ্ধ করেছিল ওকে। ভীষণ দুঃসাহসী টকবকে তরুণ, দেশের জন্য কিছু করতে মুখিয়ে আছে দেখে বিসিআইয়ে রিক্রুট হিসেবে সুযোগ করে দিয়েছিল রানা। অল্প কয়েকদিনেই সবার মন জয় করে নেয় ইকরাম। প্রাথমিক প্রশিক্ষণেও খুব ভালো ফলাফল দেখায়। ছেলেটার মাঝে সুপ্ত সম্ভাবনা দেখে এরপর থেকে সময় সুযোগ মতো রানা নিজেই ওকে ট্রেনিং দিচ্ছে। দেখতে দেখতে দুজনের মাঝে একটা অদ্ভুত ঘনিষ্ঠতার সৃষ্টি হয়ে গেছে। সম্পর্কটা শুধু ছাত্র শিক্ষকের নয়, এর মাঝে বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধাবোধ যেমন আছে তেমনই আছে স্নেহ ভালোবাসা। নিজের ছোট ভাইয়ের মতো ছেলেটাকে দেখে রানা। অন্যদিকে মাসুদ ভাই বলতে অজ্ঞান ইকরাম ওকে দেবতার মতো ভক্তি করে। ওর নির্দেশে হাসতে হাসতে জীবনও দিতে রাজি। একটা বিশেষ আন্তর্জাতিক টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কলম্বিয়া এসেছে ওরা বাংলাদেশ থেকে। হঠাৎ করে সারা বিশ্বে কোকেন, হেরোইন সহ সব ধরনের মাদকের চালান স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। মূলত কলম্বিয়া থেকে আসছে এসব ড্রাগ। চালান বন্ধ করতে হলে উৎসেই হামলা চালাতে হবে। তাই বিভিন্ন দেশ থেকে বাছাই করা লোক নিয়ে তৈরি করা হচ্ছে এই গোপন টাস্ক ফোর্স। রানা এর আগেও কলম্বিয়ায় মাদক বিরোধী অপারেশনে অংশ নিয়েছে। অভিজ্ঞতার কারণেই এখানে ওর অন্তর্ভুক্তি। সঙ্গী হিসেবে আরেকজনকে আনার সুযোগ দেওয়া হয়েছিল ওকে। কাকে নেবে সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি হয়নি ওর। যেমন নির্দ্বিধায় প্রস্তাব করেছ, তেমনই নির্দ্বিধায় ইকরামও রাজি হয়ে গেছে। আজ 3 সপ্তাহ হলো এসেছে ওরা। পুরো ফোর্সের মধ্যে রানা আর ইকরামের টিমই এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। 8 জায়গায় হামলা চালিয়েছে ওরা। ড্রাগন লর্ডদের অন্তত $100 কোটি ক্ষয়ক্ষতি করেছে। এই অর্জনে ইকরামের ভূমিকা রয়েছে প্রচুর। ব্রাভো সেকশন ওয়াকি টকি তুলে টিমের আরেক গ্রুপের সঙ্গে যোগাযোগ করল রানা। তারা সবাই 100 গজের একটা বৃত্তের মধ্যে পজিশন নিয়ে আছে। কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছ? নেগেটিভ, ওপাশ থেকে জবাব এলো। কিছুই ঘটছে না।
ব্যাটারা টের পেয়ে গেল নাকি, বলল ইকরাম। মনে হয় না, রানা বলল। তাহলে দেরি করছে কেন? আজকাল ওরা অতিরিক্ত সতর্ক, বলল রানা। গত 3 সপ্তাহে কম ঝড়ঝাপটা গেছে ওদের উপর দিয়ে। হুম, ইকরাম মাথা জাগল। তবে ব্যাটাদের হাব ভাব ভালো ঠেকছে না। এত ক্ষতি করলাম আমরা, কিন্তু এখন পর্যন্ত পাল্টা কিছুই তো করলো না ওরা। অথচ এই ড্রাগ লর্ডদের ব্যাপারে কত কিছু শুনেছিলাম। এত সহজ ভেবো না ওদের। আমাদের চেনে না বলে কিছু করতে পারছে না। গোপনে ঠিকই আমাদের প্রত্যেকের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে ওরা। যেদিন খোঁজ পাবে সেদিনই পাল্টা ছবল দেবে, হোক সেটা আজ কাল বা 1-2 মাস পর। কথাটা শুনে চুপ হয়ে গেল ইকরাম। এই সুযোগে চারপাশটা আরও একবার যাচাই করল রানা। আক্রমণের জন্য জায়গাটা ওর খুব পছন্দ হয়েছে বলা চলে না। এখানে জঙ্গল অনেকটাই পাতলা, আড়াল নেওয়ার জন্য ঝোপঝাড় ছাড়া খুব বেশি কিছু নেই। গোলাগুলি শুরু হলে লুকাবার জন্য যথেষ্ট আড়াল পাওয়া যাবে না। তার উপর পিছনে খাড়া দাঁড়িয়ে আছে গগনচুম্বী বিশাল এক পাহাড়। কোনো কারণে পিছু হটতে হলে ওটা নিঃসন্দেহে সমস্যা হয়ে দেখা দেবে, অথচ কোনো উপায়ও নেই। রেকি করার যথেষ্ট সময় পায়নি ওরা। সোর্সের কথার উপরেই ভরসা রাখতে হচ্ছে। ট্রাকের পুরো রুটে এটাই নাকি একমাত্র ব্লাইন্ড স্পট। অন্য কোথাও হামলা করতে গেলেই বিপদে পড়তে হবে। রুটের ওপর নজর রাখার জন্যে সবখানে শত্রুপক্ষের লোক আছে। একটু অস্বস্তি বোধ করছে রানা শুরু থেকেই। সহজাত প্রবৃত্তি কি যেন একটা বিষয়ে সতর্ক করে দিতে চাইছে ওকে, কিন্তু ধরতে পারছে না ও। অনুভূতিটা ব্যাখ্যা করা মুশকিল, কারণ বাস্তবে বিপদের কোনো আলামত দেখতে পাচ্ছে না ও। অ্যাম্বুশ পাতার আগে চারপাশের এলাকা ভালো মতো চষিয়ে দেখেছে ওরা। আচমকা হামলা চালাবার জন্য কেউ লুকিয়ে নেই কোথাও। পাহাড়টাও 1/2 মাইল দূরে। সেটা টপকে কেউ আসবে এমন সম্ভাবনা কম। এলেও সরে পড়ার যথেষ্ট সময় পাবে ওরা। তারপরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না রানা। শুধু উপায় না থাকায় অস্বস্তিটা চাপা দিয়ে রাখতে হচ্ছে। যে ব্যাপারটা রানা জানে না তা হলো, এই মুহূর্তে পাহাড়ের ডালে শরীর মিশিয়ে শুয়ে আছে একজন মানুষ। তার হাত সামনে বসানো 7.62 ড্রাগন স্নাইপার রাইফেলে। অপটিক্যাল সাইটে চোখ রেখে রানাদের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে সে। কাল রাত থেকেই এইভাবে শুয়ে আছে লোকটা। শিকারের অপেক্ষায় এইভাবে পড়ে থাকতে সে অভ্যস্ত। গত 4 ঘন্টা ধরে প্রতিপক্ষের প্রতিটা মুভমেন্ট আর বাতাসের গতি পরখ করছে সে। এতক্ষণে শট নেবার অনুকূল পরিস্থিতি পাওয়া গেছে দেখে মুখে হাসি ফুটল তার। প্রতিপক্ষের দেহটা সাইডে স্থির রেখে ট্রিগারে চাপ দিল সে। ঠিক তখনই নড়ে উঠল রানা। সেটাই জীবন বাঁচালো ওর। তবে গুলিটা পুরোপুরি লক্ষ্যভ্রষ্ট হলো না। পেটের ডান পাশে আঘাত খেয়ে মুখ তুবলে পড়ল ও। শকের কারণে নার্ভ ঠিকমতো কাজ করছে না। ব্যথা অনুভব করল না রানা। বিস্মিত দৃষ্টিতে পেটের নিচে মাটি রক্তে ভেসে যেতে দেখল। মাসুদ ভাই, আর্তনাদ করে উঠল ইকরাম। জবাব দিতে পারল না রানা। এক অবর্ণনীয় ব্যথায় ও শরীরটা কুঁকড়ে যেতে শুরু করেছে। চেতনা হারাচ্ছে ও দ্রুত টের পেল ইকরাম ওকে টেনে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আত্মায়ের পরের বুলেট ইকরামের হৃৎপিণ্ড ভেদ করল। রানাকে ধরে রাখা হাত দুটো নিস্তেজ হয়ে গেল। ওকে ছেড়ে দিয়ে মাটিতে পড়ে গেল সেও। এরপর আরও কয়েকটা গুলির শব্দ শুনতে পেল রানা। পুরো টিমকে শেষ করে দিচ্ছে ঘাতক। জ্ঞান হারাবার আগে ইকরামের বিস্ফোরিত দৃষ্টি দেখতে পেল ও। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ফিসফিস করে ডাকছে সে মাসুদ ভাইকে। বহুদূর থেকে মনে হলো একটা কণ্ঠ ভেসে আসছে, কেউ ডাকছে ওকে। মিস্টার রানা, মিস্টার রানা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধীরে ধীরে চোখ মেলল রানা। ওর মুখের উপর ঝুঁকে রয়েছে সাদা অ্যাপ্রন পরা এক ডাক্তার। পাশে পরিচিত আরও কয়েকটা মুখ দেখতে পেল। টাস্ক ফোর্সের কমান্ডার মেলভিন বি, টিমের লিডার বিল পামার, আর সব শেষে দেখল একটা উদ্ঘিন্ন মুখ, অবিশ্বাস্য, বিসিআইয়ের চিফ অ্যাডমিনিস্ট্রেটর সোহেল আহমেদ, ওর প্রিয় বন্ধু। কেমন বোধ করছেন এখন? ডাক্তার জানতে চাইল। ভালো না। রানা মুখ কুঁচকালো। সংজ্ঞা ফেরার পাশাপাশি ব্যথা বোধটাও ফিরে এসেছে। হাত দিয়ে দেখল
বুক থেকে কোমর পর্যন্ত ব্যান্ডেজ মোড়া। আমাদের দৃষ্টিতে ভালো, ডাক্তার হাসলেন। কোমা থেকে ফিরে এসেছেন, এটাই একটা বিশাল ব্যাপার। কোথায় আমি? জিজ্ঞেস করল রানা। বোগোটার হাসপাতালে, মেলভিন জানালেন। তোমার টিমের মেডে সিগন্যাল পেয়ে আমরা একটা হেলিকপ্টার নিয়ে ছুটে যাই। গুরুতর আহত ছিলে তুমি, তাই সোজা এখানে নিয়ে এসেছি। তুই এখানে কি করছিস? সোহেলকে প্রশ্ন করল রানা। তোর এই অবস্থা শুনেই বুড়ো জোর করে পাঠালো, বলল সোহেল। হাসপাতালে যদি আবার কেউ তোকে মারার চেষ্টা করে। সাথে আরও 4 জন নিয়ে এসেছি। গত 2 সপ্তাহ ধরে তোকে পাহারা দেওয়া হচ্ছে, বুঝলি? 2 সপ্তাহ? কারেক্ট। 14 দিন হলো বিছানায় শুয়ে আরাম করছিস শালা তুই, আর আমরা। আমার টিমের কি অবস্থা? মেলভিনকে জিজ্ঞেস করল রানা। ক্যাজুয়ালিটির সংখ্যা 3, মেলভিন জানালেন। তাছাড়া আহত হয়েছে আরও 4 জন, তবে তুমি ছাড়া বাকি কারো ইনজুরি মারাত্মক নয়। আর ইকরাম? কয়েক মুহূর্ত নীরব থাকলেন মেলভিন, তারপর বললেন, আই এম সরি রানা, হি ইজ ওয়ান অফ দ্য ক্যাজুয়ালিটিস। আমরা পৌঁছানোর আগেই মারা যায় ও। চুপ হয়ে গেল রানা। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। ইকরামের সেই সদাহাস্য চেহারাটা আর কখনো দেখতে পাবে না ভাবতেই মনটা হাহাকার হয়ে উঠছে। কিছুক্ষণ কেটে গেল অস্বস্তিকর নীরবতায়। তারপর রানা মুখ খুলল। কে দায়ী? ওর কণ্ঠস্বর পাল্টে গেছে। সেখানে এক বেদনা নয়, আশ্চর্য, এক শীতল প্রত্যয়ের ছাপ। দোষী লোকগুলোকে শাস্তি দেবে ও। ডন রিকার্ডো কর্টেজ, মেলভিন বললেন। তোমার সোর্সের বউ বাচ্চাকে কিডন্যাপ করে ফাঁদের মধ্যে তোমাদের নিয়ে যেতে বাধ্য করে। পরে ওকেও খুন করেছে সে। তবে কর্টেজের পেছনে আমাদের সমস্ত লোক লেলিয়ে দেওয়া হয়েছে। বাঁচার কোনো উপায় নেই তার। ট্রিগারটা কে টেনেছে? ইট ওয়াজ হেল অব অ্যাশার্ট। আমাদের অন্তত 500 গজের ভিতর কেউ ছিল না। গুলিটা আরও দূর থেকে করতে হয়েছে। 1000 গজ, সোহেল বলল। পাহাড়ের ঢালে পজিশন নিয়েছিল লোকটা। ইট ওয়াজ এ স্নাইপার শট। ইম্পসিবল। রানা বিস্মিত। 1000 গজ থেকে টার্গেটে লাগানো তো অসম্ভব একটা ব্যাপার। নট ফর দিস ম্যান। হাতে ধরা ফাইলটা রানাকে দেখতে দিল সোহেল। পিওর বসকভ, প্রাক্তন কেজিবি এজেন্ট, অনেকের মতে দুনিয়ার সেরা স্নাইপার। ওকেই ভাড়া করেছিল কর্টেজ। ইন্টেল রিপোর্টটা 2 দিনের মধ্যেই জোগাড় করেছি। কোথায় ও এখন? কেউ জানে না। নামটা জানার পর থেকেই আমরা ওকে হন্যে খুঁজছি, কিন্তু স্রেফ বাতাসে মিলিয়ে গেছে লোকটা। আমি ওকে খুঁজে বের করব, রানা দৃঢ় প্রতিজ্ঞ। সেক্ষেত্রে তোকে আমি স্নাইপিং শেখার পরামর্শ দেব, সোহেল অর্থপূর্ণ স্বরে বলল। কারণ শেষবার ওকে যারা গ্রেপ্তার করতে গিয়েছিল তাদের কেউই ফিরে আসেনি। কাছেই ঘেঁষতে পারেনি। 800 গজ দূর থেকে গুলি করে তাদের সবাইকে খুন করেছিল বসকভ। নভেম্বর মাস, ঠান্ডা এবং আর্দ্রতা দুটোই বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম আরকানসাসে। কষ্টকর একটা রাত পেরিয়ে সকাল এসেছে। হালকা তুষার পড়ছে, জমা হচ্ছে জমি ফুঁড়ে বেরিয়ে থাকা পাথরের উপর। মাথার উপর কালো মেঘের আনাগোনা। যে কোনো মুহূর্তে ক্যানিয়নের মাঝ দিয়ে দমকা হাওয়া বইবে। সে বাতাসে জমে থাকা তুষার ঘূর্ণির মতো পা খেয়ে উঠবে, তা নিয়ে অবশ্য মোটেও চিন্তা নেই মাসুদ রানার। উপত্যকার পাশে পাহাড়ের একটা চাতালে স্থির হয়ে বসে আছে ও। দুহাঁটুর মাঝে রাইফেলটা খাড়া করে রেখে একটা পাইন গাছে হেলান দিয়ে রয়েছে। দৃষ্টি 300 গজ সামনের সমতল ভূমিতে। সেখানে একটা জলাশয় আছে। হরিণেরা পানি খেতে আসে। বিন্দুমাত্র নড়ছে না ও। বুনু পশু পাখি অনেক দূর থেকে নড়াচড়া টের পায়। গত 10 ঘন্টা ধরে একভাবে বসে রয়েছে রানা। 6 বছর আগে যেটা একটা তীব্র আবেগের বশে শুরু করেছিল, আজ সেটা ওর সহজাত একটা ক্ষমতায় পরিণত হয়েছে। আজ বিশ্বের সেরা যে কোনো স্নাইপারের সঙ্গে পাল্লা দিতে পারবে রানা। যেখানে যখন সুযোগ পেয়েছে দিনের পর দিন প্র্যাকটিস চালিয়ে গেছে ও। শার্প শুটিংয়ে প্রতিটা খুঁটিনাটি কৌশল আয়ত্ত করেছে।
কিন্তু দুঃখের বিষয়, যাকে মোকাবেলার জন্য এই প্রস্তুতি, সেই বসকপকে আজ পর্যন্ত নাগালে পায়নি ও। কয়েকবারই কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সরে গেছে লোকটা। শেষ পর্যন্ত 3 বছর আগে যেন পৃথিবীর বুক থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে বসকপ। তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। গুজব শোনা গেছে মারা গেছে লোকটা। রানা বিশ্বাস করেনি। এত সহজে মরার লোক নয় বসকপ। আজ হোক বা কাল তার মুখোমুখি হবেই ও। তাই একের পর এক অ্যাসাইনমেন্টে ব্যস্ত থাকলেও সময় সুযোগ মতো শুটিং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ। আজ তেমনই একটা দিন। শিকারের প্রতি রানার যে খুব আগ্রহ তা নয়। নিরীহ হরিণ মারার মোটেও পক্ষপাতী ও নয়। এখানে নিতান্তই প্র্যাকটিস করতে এসেছে। উইকেন্ড চলছে আমেরিকায়, সেজন্যই 2 দিন অবসর পাওয়া গেছে। অফিস আদালত খুললে কালই আবার ওয়াশিংটনে হাজির থাকতে হবে ওকে, যে কাজে এদেশে আসা সেটা সমাধা করতে। শীতটা উলের কাপড় বেদ করে ফেলেছে। শীতল একটা স্রোত মেরুদণ্ড বেয়ে উঠতে শুরু করেছে। দাঁতের ঠোকাঠুকি ঠেকাতে কসরত করতে হচ্ছে। কোমরের কাছে একটা পুরনো আঘাত মাঝে মধ্যেই ব্যথা করে উঠছে। জোর করে সেটাকে অগ্রাহ্য করলেও মনোযোগ ফেরানোর জন্য 6 বছর আগেই শোনা প্রশিক্ষকের লেকচারটা নতুন করে স্মরণ করল। শিকার যে কেউ করতে পারে, বলেছিলেন ভদ্রলোক। বন্দুকে গুলি ভরে পটাপট শুট করা। হয়তো লাগবে, হয়তো লাগবে না, কিন্তু একজন স্নাইপার যখন শিকার করে, নতুন ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না। শিকার থাকে সম্পূর্ণ হাতের মুঠোয়। ফলাফলটা হয় অমোঘ নিয়তির মতো। তবে সেটা সহজে হাসিল হয় না। পরিশ্রম, একাগ্রতা আর নিষ্ঠার সঙ্গে অর্জন করে নিতে হয়। সে কথা বলেনি রানা। গত 10 ঘন্টা ধরে নিশ্চিন্ত একটা শটের জন্যই অপেক্ষা করে যাচ্ছে ও। নিচের উপত্যকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। সেখানে পাইন গাছের ভিড়ের মাঝ দিয়ে একটা ট্রেল বেরিয়ে এসেছে। ওখান দিয়ে সকালে পানি খেতে আসে হরিণের পাল। 15 মিনিট পর ওর অপেক্ষার অবসান ঘটল। ধীর পদক্ষেপে আসতে দেখা গেল হরিণগুলোকে। বাতাসের গতি দেখে সন্তুষ্ট হলো রানা। খুব একটা বেশি নয়, সামান্যই কারেকশন দিতে হবে বুলেটের গতিপথের হিসেবে। রাইফেলটা তুলে সাইডে চোখ রাখলো, নিঃশ্বাস আটকে পালের গোদাটাকে সই করলো, তারপর ধীর ভঙ্গিতে চাপ দিল ট্রিগারে। হরিণটার মাথা 1 ইঞ্চি উপর দিয়ে ছুটে গেল। বুলেট একটা গাছে বিঁধল। মুহূর্তেই পাগল হয়ে গেল পালটা। ছুটে পালাতে শুরু করলো। হেসে উঠল রানা। ইচ্ছে করেই উপর দিয়ে গুলিটা করেছ। নিরীহ প্রাণীটার জীবন নেয়নি, চাইলেই পারত। এই জন্যেই প্রশিক্ষক ভদ্রলোক বলেছিলেন, শিকার থাকে স্নাইপারের হাতের মুঠোয়। যা চায় তাই করতে পারে শিকারি, জীবন নেয়া বা দেয়া। এখনকার মতো প্র্যাকটিস শেষ হয়েছে। বসকপের জন্য ও সম্পূর্ণ প্রস্তুত, মনে মনে ভাবল রানা। 1 মাস আগের কথা। ডক্টর রুডি ডানকান ডোক গিলে কর্নেল রেমন্ড অলডেনের দিকে তাকালো। কর্নেলের মুখ বরাবরের মতোই ভাবলেশীন। ঘরে তার চেয়ে বড় পদের একজন মানুষ উপস্থিত রয়েছে, তবু নীরবতার মাঝে তার উপস্থিতি এক ধরনের ক্ষমতার দ্যুতি ছড়াচ্ছে। তাকে জমের মতো ভয় পায় ডানকান। আজ পর্যন্ত তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষ এই অলডেন। কনফারেন্স টেবিলে কর্নেলের পাশে বসে আছে আরেকজন ভীতিকর লোক, মেজর জাস্টিন রাইস, অলডেনের ডান হাত। সব শেষে রয়েছে এই বৈঠকের সভাপতি অ্যালান ব্যালেট। লোকটা সিআইএতে মস্ত বড় কোনো পদে রয়েছে। এমনকি কর্নেলও তার সঙ্গে হুশ করে কথা বলে, তবে তার সঠিক পরিচয় জানে না ডানকান। বাইরের পৃথিবীর সঙ্গে তার বিশেষ যোগাযোগ নেই ডানকানের। হার্ভার্ড থেকে পাওয়া সাইকিয়াট্রির একটা ডিগ্রি রয়েছে তার। মিথ্যে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড খাটছিল। কলখাটি নেড়ে 1 বছর আগে তাকে গোপনে বের করে এনেছে কর্নেল অলডেন। সেই থেকে এদের হয়ে কাজ করতে হচ্ছে তাকে। টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হচ্ছে। মুহূর্তের জন্য সেদিকে মনোযোগ চলে গেল ডানকানের। মরিচা ভরা টিনের দেওয়াল, চুরুট আর ঘামের গন্ধ জেলখানার কথা মনে করিয়ে দিল। অবশ্য এটা জেলখানা নয়, র্যামডাইন সিকিউরিটিজ নামের একটা প্রাইভেট ফার্মের ফিল্ড হেডকোয়ার্টারে বসে আছে তারা। ডানকানের তৈরি করা 4টে ফাইল পড়ছে ব্যানেট। সেজন্যই চুপচাপ বসে থাকতে হচ্ছে বাকিদের। সবগুলো পড়ার ধৈর্য হলো না। ফাইলগুলো ডানকানের সামনে ছুড়ে দিয়ে ব্যানেট বলল, কি লিখেছে এসব? তোমার এসব
জবরজং কথাবার্তা কিছুই বুঝি না ডক্টর। মুখে বোঝাতে পারবে কিনা বলো। আহাম্মকের দল। মনে মনে গাল পারল ডানকান, তবে চেহারায় তা প্রকাশ পেল না। সামনে বসা তিনজনের দৌড় ভালোই জানা আছে তার, সেজন্যই স্লাইড প্রজেক্টরে বিকল্প একটা ব্রিফ রেডি রেখেছে সে। সুইচ টিপতেই স্ক্রিনে 4জন মানুষের ছবি ফুটে উঠল। সাবজেক্ট নাম্বার 1 বলতে শুরু করলো ডানকান। অতিমাত্রায় আত্মতুষ্টিতে ভোগী, চুল কাটতে $75 খরচ করে সে। কাপড় কেনে শহরের সবচেয়ে দামি দোকান থেকে। সারাক্ষণ অন্যের চোখে নিজেকে জাহির করার প্রবণতা লক্ষণীয়। আমাদের কাজে সেটা বিপদ ডেকে আনতে পারে। তাহলে সে বাদ, কর্নেল বলল। নেক্সট। দ্বিতীয় সাবজেক্ট, অতিমাত্রায় বুদ্ধিমান, অতিমাত্রা সতর্ক। নিজের জন্য জমি কিনতে গিয়ে 5 জায়গায় বায়না করেছে, শেষ পর্যন্ত কেড়েনি একটাও। কোনো রকম ঝুঁকির মধ্যে যেতে রাজি নয় সে। চলবে না, মাথা নাড়ল ব্যানেট। তারপর সাবজেক্ট নাম্বার 3, বয়স্ক তবে অভিজ্ঞতা অতুলনীয়। ট্যাকটিক্যাল বিষয়ে চোখ বন্ধ করে তার উপর নির্ভর করা যায়। সমস্যা একটাই, বড্ড বেশি ধীর, কোনো কাজ সময়মতো শেষ করতে পারে না। থ্রেট হিসেবে তার কোনো মূল্যই নেই। তোমার সাজেশন? নেগেটিভ, বলল ডানকান। সেক্ষেত্রে একজনই বাকি রইল, বলল মেজর রাইস। আবার সুইচ টিপল ডানকান। প্রথম 3জনের ছবি অদৃশ্য হলো স্ক্রিন থেকে, থাকলো শেষ জনেরটা। রোদে পোড়া তামাটে চামড়ার এক সুদর্শন যুবকের চেহারা দেখা গেল পর্দায়। মাথার কালো চুল ব্যাক ব্রাশ করা, চোখ দুটো আশ্চর্য মায়াময়, কিন্তু ঠোঁটের কোণে কয়েকটা ভাঁজ দেখলে বোঝা যায় মুহূর্তে ভয়ঙ্কর নিষ্ঠুর হয়ে উঠতে পারে লোকটা, অথচ মুখের চেহারা হাসি খুশি। কৌতূহলী হয়ে ফাইলটা টেনে নিল কর্নেল আর্ডেন। মাসুদ রানা, ঘোষণা করার সুরে বলল ডানকান, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অন্যতম সেরা এজেন্ট। শুধু তাই নয়, আরও অনেকগুলো পরিচয় আছে তার। বিশ্বের প্রায় প্রতিটি দেশে রানা ইনভেস্টিগেশন এজেন্সির এক বা একাধিক শাখা ছড়ানো রয়েছে। ও তার প্রধান, ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড ম্যারিন এজেন্সির অনারারি প্রজেক্ট ডিরেক্টর অ্যাডমিরাল হ্যামিল্টনের বিশেষ প্রিয় পাত্র, জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট অর্গানাইজেশনের স্পেশাল এজেন্ট। এগুলো সবই এখানে লেখা আছে, বিরক্ত স্বরে বলল আলডেন। কিন্তু এই ব্যাটা তো একটা স্পাই, এর ফাইল আমাদের কাছে কেন? কারণ ওর নাম আমি সাজেস্ট করেছি, ব্যানেট বলল। কিন্তু কেন? রাইসও বিস্মিত। আমাদের একজন স্নাইপার দরকার, স্পাই নয়। রানাই যে স্নাইপার, বলা যায় না, হয়তো দুনিয়ার সেরা স্নাইপার সে। আমি তার সম্পর্কে খুব ভালো করেই জানি। এখানে কোনো রেকর্ড দেখছি না। কর্নেল হাতের ফাইল নাড়াচাড়া করছে। এই পর্যন্ত কয়টা সাকসেসফুল শট নিয়েছে আপনার এই স্পাই? কয়জনকে মেরেছে? 0, ডানকান জানালো। স্নাইপ শটে আজ পর্যন্ত কাউকে মারার রেকর্ড নেই আমাদের কাছে। হোয়াট? কর্নেল অবাক। তাহলে তাকে স্নাইপার বলা হচ্ছে কেন? কারণ গত 6 বছরে সারা পৃথিবীর সবকটা প্রথম শ্রেণীর স্নাইপিং কোর্স কমপ্লিট করেছে এই মাসুদ রানা, বেনেট বলল। প্রতিটাতেই অবিশ্বাস্য রেজাল্ট দেখিয়েছে। ট্রেনাররা বলতে বাধ্য হয়েছে ওর মতো ন্যাচারাল শুটার জীবনে দেখেনি তারা। এজেন্সিতে আমার কাছে তার বিস্তারিত রিপোর্ট আছে। তাহলে আপনার এই ওস্তাদ স্নাইপার অন গ্রাউন্ডে যাচ্ছে না কেন? কারণ স্নাইপিংয়ের সমস্ত ট্রেনিং সে নিয়েছে শুধু একজনকে শিকার করার জন্য, ডানকান বলল। সুইচ টিপতে আর একটা ছবি ফুটল পর্দায়। ফিওতর বসকভ। আন্ডারওয়ার্ল্ডে অনেকেই তাকে আনটাচেবল বলে। 6 বছর আগে কলম্বিয়ান ড্রাগ লর্ড রিকার্ডো কর্টেজের হয়ে রানা আর তার টিমের উপর হিট নেয়। রানা গুরুতর আহত হলেও মারা যায়নি, মারা গেছে তার বন্ধু ও শিষ্য একরাম আহমেদ। এবার স্ক্রিনে একরামের ছবি দেখা গেল। প্রতিশোধ নিতে কর্টেজকে 1 মাসের মাথায় হত্যা করে বিসিআই এজেন্টরা। কিন্তু বসকপ ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। তাকে সাহায্য করতে রানা নিজেও স্নাইপিং শিখতে শুরু করে। মানতেই হবে, অত্যন্ত প্রতিভাবান মানুষ সে। অতি অল্প সময়ে বিষয়টাতে অসাধারণ দক্ষতা অর্জন করেছে। ট্রেনিংয়ে তার পারফরমেন্স অনেক প্রতিষ্ঠিত স্নাইপারকেও ঈর্ষায় ফেলে দিয়েছে। ডুমুরে চড়ে বসলো আর্লেন আর রাইস। এবার তার আগ্রহ হয়ে উঠেছে। ডানকান বলে চল,
সাইকোলজিক্যাল প্রোফাইল অনুসারে রানাকে রিক্রুট করাটাই আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। তাছাড়া প্রেসিডেন্টের সঙ্গে তার একটা মন কষাকষিও আছে, সেটাকেও এক্সপ্লয়েট করতে পারবো আমরা। তবে খারাপ দিকটাও বলে রাখা ভালো, রানা অত্যন্ত স্মার্ট স্পাই হিসেবে আমাদের সম্পর্কে সবই জানে সে। তাকে বোকা বানানো সহজ হবে না। ওর চরিত্রে প্রতিশোধের একটা প্রবণতাও আছে, সেটা আমাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াতে পারে। কর্নেলের দৃষ্টিতে বিদ্রুপ দেখা গেল। রিল্যাক্স, কবর থেকে কেউ প্রতিশোধ নিতে পারে না, ওকে বোকাও বানাতে পারবো। আসল সমস্যা অন্যখানে। লোকটাকে আমরা পাবো কোথায় সেটা আমার উপর ছেড়ে দাও। বেনেট বলল, আমি জানি কি করলে আমাদের বাঙালি বন্ধু সব কিছু ছেড়ে আমেরিকায় ছুটে আসবে। সেক্ষেত্রে একটা কথাই বলতে পারি আমি। কর্নেল অলডেনের মুখে নিষ্ঠুর হাসি ফুটল। লেটস গেট দ্যাট ম্যান। ভাড়া করা গাড়িটা চালিয়ে দুপুরবেলা লিটল রকে পৌঁছল রানা। হোটেলের ড্রাইভওয়েতে ভ্যালেকে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু লাউঞ্জ পেরোনোর আগেই একজন পোর্টার ছুটে এলো। মিস্টার রানা, দুজন ভিজিটর সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছেন। পোর্টারের পিছন পিছন দুজন মানুষকে এগিয়ে আসতে দেখা গেল। তাদের পরনে দামি স্যুট, উপরে আবার একটা করে ওভারকোট চাপিয়েছে। চলনের সামরিকভাবে স্পষ্ট, হাবভাবে পদমর্যাদার পার্থক্যটাও বোঝা যাচ্ছে। সামনের জন অফিসার, তাকে অনুসরণ করছে বিশ্বস্ত সৈনিক। মিস্টার মাসুদ রানা? প্রথমজন নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করল। মাথা ঝাঁকালো রানা। লোকটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। বয়স 40-এর ঘর হবে অফিসারের। মাথার চুলে এখনই পাক ধরতে শুরু করেছে, লম্বায় 6 ফুটের বেশি হবে, স্বাস্থ্য চমৎকার, পোড় খাওয়া চেহারায় অভিজ্ঞতার ছাপ। আপনার নাগাল পাওয়া খুবই কঠিন, খুব পরিচিত ভঙ্গিতে বলল লোকটা। ওয়াশিংটনে 3বার চেষ্টা করেছি, পাইনি আপনাকে। কিছু করতে পারি আপনাদের জন্য? জিজ্ঞেস করল রানা। আমি মেজর জাস্টিন রাইস, পরিচয় দিল অফিসার। আপনার জন্য একটা ব্যবসায়িক অফার নিয়ে এসেছি। যথাযোগ্য পারিশ্রমিক দেওয়া হবে সেজন্যই। দুঃখিত, এই মুহূর্তে আমার টাকার কোনো প্রয়োজন নেই। আমার ধারণা ব্যাপারটা শুনলে আপনি ইন্টারেস্টেড হবেন। মেজরকে আত্মবিশ্বাসী দেখালো। কোথাও কি আমরা একান্তে কথা বলতে পারি? মাফ করবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এড়ানোর চেষ্টা করলো রানা। আজই ওয়াশিংটনের ফ্লাইট ধরতে হবে। সে তো এখনো 3 ঘন্টা বাকি। হাসলো রাইস। রানার ভ্রু কোচকানো দেখে বলল, কিছু মনে করবেন না, রিসেপশন ডেস্ক থেকে আপনার ফ্লাইটের বিষয়ে খোঁজ নিয়েছি আমি। বিরক্ত ভঙ্গিতে রানা বলল, দেখুন মেজর, আমি আসলে খুব ব্যস্ত, পরে কখনো সময় পেলে। প্লিজ মিস্টার রানা। অনুনয় প্রকাশ পেল রাইসের কণ্ঠে। আমার প্রস্তাবটা শুনুন, 10 মিনিট, শুধু 10টা মিনিট সময় নেব আমি। কাজ জাগালো রানা বলল, ঠিক আছে আসুন। লবিতে মুখোমুখি দুটো সোফায় বসলো ওরা। মেজরের দেহরক্ষী দাঁড়িয়ে রইল পিছনে, যেন পাহারা দিচ্ছে। বলুন, কি বলবেন? কেশে গলা পরিষ্কার করে নিল রাইস, তারপর বলল, অ্যাকিউটেক ইন্ডাস্ট্রিজের নাম শুনে থাকবেন হয়তো। আমি ওখানকার চিফ অপারেটিং অফিসার। আর্মিতে নেই আপনি? রিটায়ার করেছি আজ 10 বছর, তারপর এখানে জয়েন করেছি। অ্যাকিউটেক নামটা পরিচিত লাগলো রানার কাছে। জিজ্ঞেস করলো, র্যামডাইন সিকিউরিটিজের সঙ্গে কি আপনাদের কোনো সম্পর্ক আছে? ওদেরই একটা সাবসিডারি প্রতিষ্ঠান এটা, রাইস বলল। আমাদের কাজ আর্মস আর অ্যামিনিশন তৈরি করা। মনে মনে হাসল রানা। এইটা হলো আসল ব্যাপার। কেউ একজন ওর কাছে আসবে বলে জানতো, তাই বলে র্যামডাইন থেকে লোক পাঠানো হবে এইটা আশা করেনি। বাইরের জগতের চোখে র্যামডাইন সিকিউরিটিজ সাধারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান, যারা ল এনফোর্সমেন্ট সেক্টরে বিশেষজ্ঞ। এই সংক্রান্ত যাবতীয় টেকনোলজি আর ইকুইপমেন্ট তৈরি করে তারা, যার ব্যবহারকারী মিলিটারি থেকে পুলিশ পর্যন্ত বিভিন্ন সংস্থা। কিন্তু ভেতরের খবর বেশিরভাগ মানুষই জানে না। প্রতিষ্ঠানটা সিআইএ এর একটা কাবার। যেসব কাজে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হলে কেলেঙ্কারির আশঙ্কা, সেসব নোংরা কাজ গোপনে করানো র্যামডাইনের মাধ্যমে। এদের উদ্দেশ্য যাই হোক, এই মুহূর্তে সেটা এই মেজর কিছুতেই বলবে না। কি নাটক সাজিয়েছে কে জানে। আপাতত তালে তাল দিয়ে যাবে বলে ঠিক করলো।
বোঝাই যাচ্ছে আমাদের সম্পর্কে জানেন আপনি, বলল রাইস। সেক্ষেত্রে এটাও জানেন যে আমরা আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাহায্যের জন্য উন্নত প্রযুক্তি আর যন্ত্রপাতি সৃষ্টির কাজ করি। আমাদের উদ্দেশ্য অত্যন্ত সৎ। সেজন্য কি আপনার সঙ্গী বগলে একটা অস্ত্র নিয়ে ঘুরছে? দ্বিতীয় লোকটা ফুলে থাকা কোটের দিকে ইঙ্গিত করলো রানা। একটু থমকে গেল রাইস, তারপর হেসে বলল, আপনার নজর খুব চোখা মিস্টার রানা। তবে আমি কোনো বেআইনি কাজ করছি না। যে পেশা আছি তাতে শত্রু থাকাটাই কি স্বাভাবিক নয়? মিস্টার ল্যান্স আমার বডিগার্ড। সারা দেশে যে কোনো জায়গায় অস্ত্র বহনের লাইসেন্স আছে তার। ঠিক আছে, কি বলতে এসেছেন সেটা শোনা যাক। তার আগে একটা জিনিস আপনাকে দেখাতে চাই আমি। সেন্টার টেবিলের উপর সিগারেটের প্যাকেটের আকারের দুটো হলুদ বাক্স ঠেলে দিল রাইস। উপরে উজ্জ্বল লাল রঙে লেখা, অ্যাকিউটেক স্নাইপার গ্রেড ফর ল এনফোর্সমেন্ট ইউজ অনলি। একটা বাক্স খুলল রানা। সারি বেঁধে সাজানো 20টা বুলেট বেরোলো ওটা থেকে। প্রথম দেখায় আর 10টা সাধারণ 150 গ্রেইনের .308 হলো টিপির মতো দেখালো। একটু নজর দিতেই পার্থক্য বোঝা গেল। একটা কার্টিজ হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো নিখুঁত আকার। জ্যাকেটটা পুরো পিতলের তৈরি, সাধারণ বুলেটের চেয়ে উজ্জ্বলতাও বেশি। সাইজে অন্যান্য .308-এর সমানই, তবে এটার গলায় একটা ভিন্ন রঙের ব্র্যান্ড রয়েছে। আমাদের তৈরি করা লং রেঞ্জ বুলেট। পৃথিবীর আর কোনো কোম্পানির অ্যামুনিশনই এটা ধারে কাছে আসতে পারবে না। মেজরের গলায় গর্ব পড়ল। উইনচেস্টার সুপ্রিম, ফেডারেল প্রিমিয়াম বা র্যামিংটন এক্সটেন্ডেড রেঞ্জের কাছে কিছুই না। রাইফেলে খুঁত না থাকলে আমরা মিনিট অফ অ্যাঙ্গেলেরও গ্যারান্টি দিতে পারি। কার্টিজের গলার ব্যান্ডটায় আঙ্গুল বুলিয়ে রানা বলল, এটা তো দেখছি নেক টার্নড। ইন্ডাস্ট্রিয়ালি কীভাবে তৈরি করা সম্ভব? শুধুমাত্র হাতে এইভাবে লোড করা যায়? লেজার, সংক্ষেপে জবাব দিল রাইস। তার মানে আপনি বলতে চাইছেন প্রফেশনাল শুটাররা নিজের হাতে যেভাবে বুলেট তৈরি করে সেই জিনিস আপনি কারখানায় করতে পারেন, বিশাল স্কেলে? একজাক্টলি। ইন্ডাস্ট্রিয়াল লেজারের অনেক ব্যবহার শুনেছি, রানা বলল, কিন্তু অ্যামিনিশন ম্যানুফ্যাকচারিংয়ে এই প্রথম। তার কারণ আমরা এটা প্রথম শুরু করেছি, রাইস জানালো। তারপর পদ্ধতিটা ব্যাখ্যা করলো। দেখুন মিস্টার রানা, একটা টপ কোয়ালিটি রাউন্ডের মূল রহস্য হচ্ছে আলটিমেট প্রিসিশন। সেটা মেনটেনের জন্য আপনার প্রতিটা বুলেট আইডেন্টিক্যাল হতে হবে। হ্যান্ড লোডাররা সময় যেমন প্রচুর ব্যয় করে, তেমনি বুলেট তৈরি করে অল্প পরিমাণে, তাই ওদের কাজ হয় নিখুঁত। কিন্তু মেশিনে যখন আপনি বেশি পরিমাণে তৈরি করতে যাবেন তখন 19-20 হবেই হবে। সেটাকেই কাটিয়ে উঠছি আমরা। কম্পিউটারের মাধ্যমে আমাদের পুরো প্রোডাকশন নিয়ন্ত্রিত হয়। কাজটা করে লেজার। প্রথমে ধরুন ক্যাসিংয়ের কথা। বাল্ক আকারে পিতল কিনে আনি আমরা। লেজার কাটিংয়ের মাধ্যমে সেখান থেকে ক্যাসিং তৈরি হয়। প্রতিটা ডায়ামিটার, উচ্চতা আর ওজন হয় হুবহু একই সমান। এরপর লেজার গাইডেড মেশিনের সাহায্যে প্রতিটা ক্যাসিংয়ে সমান পরিমাণ প্রাইমার লোড করা হয়। এক চুলো বেশি কম হয় না। ফাইনালি লেজার দিয়ে ফিনিশিং করি আমরা। পুরো প্রসেসটা একদম নিখুঁত। অল্প সময়ে হাজার হাজার রাউন্ড তৈরি করা সম্ভব। চমৎকার, রানা বলল। আপনাদের প্রযুক্তি প্রশংসনীয়, কিন্তু আমার এখানে কি ভূমিকা সেটা বুঝতে পারছি না। আসলে রাইস একটু ইতস্তত করলো। এতক্ষণ যা বললাম সবই থিওরি। থিওরি? না, মানে প্রেসিশন বুলেট আমরা তৈরি করেছি ঠিকই, আমাদের টেকনিশিয়ানরাও সেটাকে সার্টিফাই করেছে, কিন্তু আমাদের প্রয়োজন একজন বিশেষজ্ঞের মতামত, একজন সত্যিকার শুটার যে আমাদের অ্যামিনেশনের ফিল্ড টেস্ট করে দেখাবে। ভুল লোকের কাছে এসেছেন আপনারা, রানা মাথা নাড়ল। আমি কোনো শার্প শুটার বা স্নাইপার নই। ফিল্ডে আমার কোনো লং রেঞ্জ শুটিংয়ের অভিজ্ঞতা নেই। আপনাকে তো আর আমরা বন্দুক হাতে যুদ্ধ করার কথা বলছি না মিস্টার রানা। শুধু আমাদের ম্যারিল্যান্ডের রেঞ্জে এসে কিছু সিমিউলেশনে অংশ নেবেন। ফিল্ডে না গিয়ে থাকলে পারেন, তাই বলে আপনি ভালো শুটানো এই কথা বললে মিথ্যা ছাড়াবে। আমি অন্তত 5জন বিখ্যাত লোকের নাম বলতে পারি যারা আপনাকে বর্তমান পৃথিবীর সেরা শুটার বলে সার্টিফাই করতে রাজি। এরা সবাই একসময় আপনাকে ট্রেনিং দিয়েছেন। আমার তো মনে হয় তারাই আপনাকে বেশি সাহায্য করতে পারবেন। অল্প কয়েকজন ছাড়া কেউই আমাকে শুটার হিসেবে চেনে না। আমার সার্টিফিকেট দেখিয়ে আপনারা বুলেটের ব্যবসা করতে পারবেন না। আমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।
শুধু বুলেটটার অ্যাকুরেসি পরীক্ষা করা দরকার। মেজর রাইসকে নাচুর বান্দা মনে হলো। সেজন্যই আপনার সাহায্য চাইছি। আপনি একজন এক্সপার্ট শুটার, পারিশ্রমিক কী হবে সেটা আপনিই ঠিক করবেন। মনে হয় না আমি সময় করতে পারবো। রানা মাথা নাড়ল। ওয়াশিংটনে আমার জরুরি কাজ আছে। আপনার এজেন্সির সমস্যাটা তো? রাইসের কণ্ঠে সব জানতার ভাব, রহস্যময় একটা হাসি তার ঠোঁটে। প্রেসিডেন্ট আপনার সঙ্গে দেখা করতে চাইছেন না, তাই না? ওয়েল, আমরা আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে? রানা ভ্রু কুঁচকাল। সরকারি বেশিরভাগ কন্ট্রাক্ট আমরাই ডিল করি মিস্টার রানা। সব জায়গাতেই আমাদের ভালো যোগাযোগ আছে। হোয়াইট হাউসও প্রেসিডেন্টের সঙ্গে আপনার একটা মিটিং অ্যারেঞ্জ করা, এমনকি আপনার ব্যাপারে তাকে কনভিন্স করা অসম্ভব বলে মনে করি না আমরা। সত্যি পারবেন? আমার উপর আস্থা রাখুন মিস্টার রানা। অ্যাকিউটেকের কাজটা করে দিন, আমরাও আপনার কাজ করে দেব। সেক্ষেত্রে আপনার প্রস্তাবে সাড়া দিতে হয়তো রাজি হব আমি। সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গিতে বলল রানা। পারিশ্রমিক লাগবে না। আপনাদের নিউ জেনারেশন বুলেট দিয়ে কয়েকটা শট নিতে মনে হচ্ছে ভালোই লাগবে আমার। এক্সেলেন্ট। উঠে দাঁড়ালো রাইস। তাহলে কবে নাগাদ ম্যারিল্যান্ডে আপনাকে আশা করতে পারি আমরা? খালি নয় কেন, যত দ্রুত সম্ভব কাজটা শেষ করতে চাই আমি। খুব ভালো। রানাকে একটা ভিজিটিং কার্ড দিল রাইস। এখানে আমার ফোন নাম্বার আছে। ফ্লাইট কনফার্ম হলেই আমাকে জানাবেন। এয়ারপোর্টে আপনার জন্য একটা গাড়ি পাঠিয়ে দেব। আজ 5 মাস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন সিনেটর হোমার কার্লটন। নীতিবান এবং সচ্চরিত্র মানুষ তিনি। রাজনীতিও ভালো বোঝেন, তবে কিছুটা আবেগপ্রবণ আর আত্মসম্মান বোধ তার অতি প্রখর। বরাবরের মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটার নতুন কর্ণধারকে নিয়ে সারা পৃথিবী জুড়েই প্রচুর আলোচনা সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি কী হতে চলেছে এ নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। আশার আলো দেখছে অনেকে, নিরাশাবাদী সংখ্যাও একেবারে কম নয়। এসব নিয়ে কোনো কালে খুব একটা চিন্তিত ছিল না রানা, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। কারণ প্রেসিডেন্ট হোমার কার্লটন রানাকে পছন্দ করেন না। তার চোখে ও একটা একগুঁয়ে বেয়াদব যুবক। কয়েক বছর আগে রানা এজেন্সির নিউ ইয়র্ক শাখা একটা স্মাগলিংয়ের কেস নিয়ে তদন্ত করছিল। এক পর্যায়ে একটা সূত্র ধরে এগোতে গিয়ে দেখা গেল অপরাধীরা সিনেটর কার্লটনের পারিবারিক শিপিং প্লেটের কয়েকটা জাহাজ করে কোটি কোটি ডলারের মালামাল আনা নেওয়া করছে। বিষয়টা নিয়ে একটু নড়াচড়া করতেই কার্লটন খেপে যান। সিনেটর অধিবেশনে তিনি রীতিমতো হইচই বাঁধিয়ে দেন। একজন সিনেটরের বিষয়ে বিদেশিদের পরিচালিত একটা গোয়েন্দা সংস্থা নাক গলায় কিভাবে? পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তাকে শান্ত করার জন্য যোগাযোগ করে রানা। ভালো মনে আলাপ শুরু করেছিল, কিন্তু আবেগের বশবর্তী হয়ে সিনেটর কথা না শুনে ওকে অপমান করতে শুরু করে দেন। এক পর্যায়ে রানাও ধৈর্য হারিয়ে তাকে উল্টো কিছু কথা শুনিয়ে দেয়। মিটমাট তো দূরের কথা, দুজনের মাঝে তিক্ততা চরমে পৌঁছে যায়। পরে অবশ্য দেখা গেছে যে সিনেটর বা তার পরিবারের কেউই স্মাগলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না। অপরাধীরা তাদের অজান্তেই জাহাজগুলো স্মাগলিংয়ের কাজে ব্যবহার করছিল। ব্যাপারটা স্পষ্ট হওয়ার পর কার্লটনকে রানা সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে। তিনিও সবার সামনে সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু মনে মনে রাগ পুষে রেখেছেন কিনা কে জানে। নির্বাচিত হওয়ার পর প্রথম কয়েক মাস ভালোই গেছে, কিন্তু গত 1 মাসে হঠাৎ পাল্টে গেছে পরিস্থিতি। বিভিন্ন অজুহাতে যুক্তরাষ্ট্রের 4টে প্রধান শহরে রানা এজেন্সির লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। পায়তারা চলছে বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে। খোঁজ খবর নিয়ে দেখা গেছে আসলে হোয়াইট হাউসের নির্দেশেই বন্ধ করে দেওয়া হচ্ছে শাখাগুলো। আর একটু গভীরে যেতেই জানা গেল প্রেসিডেন্টের একার সিদ্ধান্ত নয় এটা, কেউ একজন তাকে উস্কানি দিয়ে কাজ করাচ্ছে। রানা ইনভেস্টিগেশন এজেন্সি আসলে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সেরই একটা কাবার। চিফ মেজর জেনারেল হাতখানের নির্দেশে গড়ে তুলেছে রানা বেশ কয়েক বছর আগে। বিসিআই সরকারি প্রতিষ্ঠান, তাই সব ধরনের আন্তর্জাতিক বিষয়ে নাক গলাতে অসুবিধা হয় সে কথা ভেবেই মাসুদ রানাকে ম্যানেজিং ডিরেক্টরের এজেন্সিটা
দাঁড় করানো হয়েছে। শুরু থেকেই ভালো কাজ করে আসছে রানা এজেন্সি। পৃথিবীর বড় বড় প্রায় সব শহরেই খোলা হয়েছে শাখা অফিস। বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের শাখাগুলোর গুরুত্ব খুবই বেশি। সেগুলো বন্ধ হয়ে যাওয়াটা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, তাই সব কিছু ফেলে রানাকে তড়িঘড়ি করে আমেরিকা পাঠিয়েছেন রাহাত খান বিষয়টার একটা সুরাহা করার জন্য। এখানে পৌঁছে বিসিআইসিপির ঘনিষ্ঠ বন্ধু এবং শুভানুদ্দায়ী ন্যাশনাল আন্ডার ওয়াটার অ্যান্ড ম্যারিন এজেন্সির কর্ণধার অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনকে ধরেছে রানা। হোয়াইট হাউসে ভদ্রলোকের অবাধ যাতায়াত রানাকেও অসম্ভব স্নেহ করেন, কিন্তু তার মধ্যে বেশ কয়েকবার প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়ে ব্যর্থ হয়েছেও। কে যে রানা এজেন্সি বন্ধ করার চেষ্টা করছে তাও এখন পর্যন্ত জানতে পারেনি। শেষ পর্যন্ত বসের সঙ্গে পরামর্শ করে অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছ। আগে হোক বা পরে কিছু একটা ঘটবেই। পুরো বিষয়টার পেছনে যারই হাত থাকুক, রানার মুখোমুখি না হয়ে সে পারে না। সেই অপেক্ষার অবসান ঘটেছে আজ। র্যামডাইন থেকে এসেছে এই মেজর। বুলেটের অ্যাকিউরেসি পরীক্ষার গল্প মোটেই বিশ্বাস করেনি রানা, কিন্তু এদের কথা মতো নাচলে মূল উদ্দেশ্যটা জানা যাবে, তাই ম্যারিল্যান্ডে যেতে রাজি হয়েছ। ঢাকায় বিস্তারিত রিপোর্ট করে পরের দিনের ফ্লাইটেই বাল্টিমোর পৌঁছল রানা। অ্যারাইভালের সময়টা মেজর রাইসকে জানিয়ে দিয়েছিল, ফলে এয়ারপোর্টে একটা ভাড়া করা লিমাজিন ওর অপেক্ষায় রয়েছে দেখা গেল। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িটা প্রথমে বাল্টিমোর ওয়াশিংটন পার্ক হয়ে পাড়ি দিল। তারপর বাল্টিমোর বেল্ট হয়ে ইন্টারস্টেট 70 ধরে পশ্চিমে ছুটতে শুরু করলো। পেছনের সিটে চুপচাপ বসে চারিদিকে দৃশ্য দেখছে রানা। প্রকৃতির জন্য শীতকাল যেন এক শত্রু। চিরসবুজ গাছপালার পাতা ঝরতে থাকে, পশু পাখি ঠান্ডায় কাতর হয়ে পড়ে। পরিবেশটা তখন মৃত্যুর আবেশ ছড়াতে থাকে, কিন্তু তারপরও বাইরেটা দেখতে খারাপ লাগছে না ওর। রাস্তার দুপাশে গাছপালার সমারোহ দেখে গ্রীষ্মকালে এখানকার দৃশ্য কেমন হবে ভাবার চেষ্টা করলো। 3 ঘন্টা পর কাম্বারল্যান্ড পেরিয়ে পার্বত্য অঞ্চলে প্রবেশ করলো লিমাজিন। ম্যারিল্যান্ডের সবচেয়ে পশ্চিমে বুনু এলাকা এটা। সভ্যতা এখনও এই অঞ্চলে করাল থাবা বসাতে পারেনি। এখানকার প্রাচীন বৈরী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মানুষ কেবল সামান্য চাষাবাদেরই স্বাধীনতা অর্জন করেছে, তাকে পরাজিত করতে পারেনি। তাই বিশাল কোনো বসতি গড়ে ওঠেনি এই এলাকায়। আরও 1 ঘন্টা চলার পর পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা হোটেলটায় পৌঁছালো গাড়ি। নেমে ড্রাইভারকে বকশিস দিয়ে বিদায় করল রানা। রিসেপশনে গিয়ে নাম বলতেই রুমের চাবি পাওয়া গেল, সেই সঙ্গে একটা মোটা খাম, তার ভিতরে অ্যাকিউটিক ইন্ডাস্ট্রিজের একটা ব্রোশিয়ার ও স্বাগত পত্র। রুমে গিয়ে সাহস সেরে নিল, তারপর ডিনার করে শুয়ে পড়ল। বাইরে যেতে আগ্রহ বোধ করলো না। এয়ারপোর্ট থেকে একটা সার্ভেইলেন্স টিম যে ওকে ফলো করে এই পর্যন্ত এসেছে সেটা টের পেলেও ও নিয়ে মাথা ঘামালো না। র্যামডাইনের আর সব কিছুর মতো ট্রেলারটাও সস্তা, পুরনো ও ছোট। সংস্থাটার জন্য প্রয়োজনের বাইরে 1 পয়সাও খরচা করেন না কর্নেল আর্লেন। তার মানসিকতা ছোট লোকের মতো, তবে এ কথা মুখ ফুটে বলার মতো বুকের পাটা কারো নেই। এই মুহূর্তে ব্রিফিংয়ের জন্য আসা লোকের ওজনে ট্রেলারটার ত্রাহি দশা। ভিতরে করুণ অবস্থা মানুষগুলো, তবে কর্নেল বা রাইস কেউ তাকে গুরুত্ব দিচ্ছে বলে মনে হলো না। ভোর 4টে থেকে শুরু হয়েছে ব্রিফিং, এখন বাজে 7:30। পেশাব করতেও কাউকে উঠতে দেয়নি কর্নেল, কিন্তু প্রতিবাদ করে এই সংস্কার। অপারেশনের খুঁটিনাটি সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে, শেষ পর্যায়ে রয়েছে আলোচনাটা। ডক্টর, তুমি কিছু যোগ করতে চাও? হঠাৎ বলে উঠল আর্লেন। কাঁচু মাচু মুখে উঠে দাঁড়ালো ডানকান। কর্নেলের সামনে সে কিছুতে পরিণত হয়। বিশ্বাস করা কঠিন, এই লোক এককালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করত, আর ছাত্রছাত্রী তার ভয়ে কাঁপত। সে বলল, মানে বলা তো কিছু নেই, তবে এটুকু উল্লেখ করতে চাই যে সাবজেক্টের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের জন্য বিষয়টা বেশ জরুরি। সে যেন আগে থেকে কিছু আজ করতে না পারে, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওকে,
ডানকানকে বসার ইঙ্গিত করলো আর্লেন, তারপর অন্যদের উদ্দেশ্যে বলল, আমি আবার বলছি, আমাদের সাবজেক্ট সাধারণ কোনো লোক নয়, সে একজন স্পাই। প্রতিটা মানুষকে অবিশ্বাস করা, সবখানে খুঁত খুঁজে বের করা তার বৈশিষ্ট্য। এ কারণে আগামী 36 থেকে 48 ঘন্টা বাড়তি সতর্কতা পালন করতে হবে আমাদের। ব্রিফিং আশা করি সবাই মন দিয়ে শুনছো, কারণ যে হারামজাদা এই অপারেশন বন্ডুল করবে তার পাছার ছাল তুলে নিয়ে আমি জুতো বানাবো। হুমকিটা বিশ্বাস করল সবাই। কর্নেলের পক্ষে এটা সম্ভব। কারো কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করলো মেজর রাইস। চুপ করে রইল সবাই। গুড। এই সময় ট্রেলারের দরজা খুলে বাইরে থেকে হাজির হলো এক সৈনিক। বলল, এক্সকিউজ মি মিস্টার স্যার, সার্ভেলেন্স টিমের ম্যাচেস সাবজেক্ট এইমাত্র এখানে আসার জন্য হোটেল থেকে বের হয়েছে। ফাইন, বলল কর্নেল আর্লেন। তাহলে আমাদের খেলা শুরু হয়ে যাক। শুটিং রেঞ্জে চিরকালই স্বাচ্ছন্দ্য রানা। ক্যারিয়ারের শুরুতে আগ্নেয়াস্ত্রে দক্ষতা অর্জনের জন্য দীর্ঘ সময় ওকে কাটাতে হয়েছে রেঞ্জে রেঞ্জে। আর 6 বছর আগে নেওয়া স্নাইপিংয়ের ট্রেনিং তো আছেই। এ এক অদ্ভুত জায়গা যেখানে মানুষ, স্থান, কাল, পাত্র সব ভুলে যায়। কাগজে আঁকা কালো রঙের কয়েকটা বৃত্ত তার সমস্ত জগৎ হয়ে দাঁড়ায়। এই জগতে মিথ্যা বা প্রবঞ্চনার কোনো স্থান নেই। টার্গেট শিটে গুলির দাগই সব কিছু সমাধান করে দেয়। কংক্রিটের তৈরি একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছে রানা। সামনে এক লাইনের সারি বাঁধা সবুজ রঙের অনেকগুলো টি শিপের শুটিং বেঞ্চ। তারই সামনে বিস্তৃত সমতল ভূমিতে 100 গজ পরপর টার্গেট স্থাপন করা হয়েছে। রেঞ্জটার প্রাচীন হাল দেখে আন্দাজ করলো অন্তত 70 বছর আগেই তৈরি হয়েছিল এটা। সম্ভবত কোনো হান্টিং ক্লাবের জন্য কালের স্রোতে ক্লাবটা হারিয়ে গেলেও রেঞ্জটা রয়ে গেছে। চোখ কান খোলা রেখেছে ও। আসার পথে মেইন রোডের পাশে পাথুরে জমিতে একটা পুরনো ট্রেলার দেখতে পেয়েছে। সেটাকে পরিত্যক্ত দেখালেও ভিতরে মানুষের উপস্থিতি স্পষ্ট অনুভব করেছে ও। আসলে কি করছে ওটা এখানে? জবাব একটাই, সার্ভেলান্স। ইকুইপমেন্ট সহ ঘাপটি মেরে বসে থাকার জন্য চলমান একটা ট্রেইলারের চেয়ে ভালো কিছু হয় না। তার মানে সারাক্ষণই ওর উপর নজর রাখা হচ্ছে। বুঝতে পারলো নিশ্চুপ থেকেছে। মুখোশের আড়াল থেকে লোকগুলো কখন বেরিয়ে আসে সেই অপেক্ষাতেই রয়েছে ও। কফি মিস্টার রানা? মেজর রাইসের প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকালো রানা। লোকটা এখনো সেদিন সেই ওভারকোটটাই পরে আছে। আশপাশে আরও কিছু লোক দাঁড়িয়ে আছে। এক নজরেই বোঝা যায় এরা সব ট্রেনিং পাওয়া এজেন্ট। আসলে মতলবটা কি এদের? না, কফি খাবো না, বলল। নার্ভের ছটপটানি শুরু হয়। তাহলে চা দিতে বলি? মাথা নাড়ল রানা। কিছুই লাগবে না, আসুন কাজ শুরু করা যাক। কাজ ঝাঁকালো মেজর। আপনার মর্জি, রাইফেলটা কিন্তু আনকরা নতুন। শুরু করার আগে কি আপনার শট অ্যালাইন করে নিতে চান? হ্যাঁ, একটু চেক করে দেখব। একটা উইনচেস্টার রাইফেল দেওয়া হয়েছে ওকে। ম্যাগাজিনে গুলি ভরে শুটিং বেঞ্চে শুয়ে পড়ল ও। রাইফেলটা শক্ত করে ধরে বারটা কাঁধে ঠেকালো। গুলি করার আগে একটু সময় নিল। এই ফাঁকে নেড়ে চেড়ে ঠিক করে নিল অস্ত্রের পজিশনটা। স্কোপের লেন্সও অ্যাডজাস্ট করলো। 200 গজ দূরের টার্গেটটা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে। যখন সন্তুষ্ট হলো তখন নিঃশ্বাস আটকে ট্রিগারে চাপ দিল। 2 সেকেন্ডের মধ্যে পরপর 3টে বুলেট লক্ষ্যের দিকে ছুটে গেল। এক্স রিং বিনকিউলারে তাকিয়ে সন্ন্যাসে বলে উঠল রাইস, দারুণ শুটিং, সবগুলোই সেন্টারে লেগেছে। যন্ত্রটা তাহলে মনে হচ্ছে অ্যালাইনই আছে, বেঞ্চ থেকে উঠতে উঠতে বলল রানা। তাহলে এবার কি আমরা সংক্ষেপে টেস্টিংয়ের পদ্ধতি সম্পর্কে আপনাকে ব্রিফ করতে পারি? শিওর। রাইসের ইশারায় চিফ টেকনিশিয়ান এগিয়ে এলো। লোকটা বয়স্ক, 50 পেরিয়েছে বলে মনে হলো। মাথায় লাল চুল পাকতে শুরু করেছে। পরে জানা গেল তার নাম প্যাট্রিক ব্যালয়। সে বলল, মিস্টার রানা, আমরা মূলত 4 ধরনের অ্যামিউনিশনের মধ্যে কম্পারিজনের কাজ করব। হ্যান্ডমেড, ফেডারেল প্রিমিয়াম, লেগ চিটি ম্যাচ আর আমাদের অ্যাকিউটেক স্নাইপার গ্রেড। প্রথমে 100 গজ দূরত্বে বিভিন্ন আকারের টার্গেটে গুলি করবেন।
শুরু করা হবে 6.5 ফিট উঁচু টার্গেট দিয়ে। প্রতি টার্গেটে এক এক অ্যামিনিশন 5 রাউন্ড করে ফায়ার করবেন আপনি। চাইলে টার্গেট অনুযায়ী রাইফেল বদলাতে পারবেন। প্রতিটা ফায়ার শেষে গ্রুপিং এবং মার্কিং চেক করা হবে। সেখান থেকে আমরা পারফরমেন্স ক্যালকুলেট করব। এটা হবে আমাদের প্রাইমারি এক্সপেরিমেন্টের অংশ। আর সেকেন্ডারিটা কি? নেগেটিভ পরিবেশে ইভ্যালুয়েশন। বেঞ্চে শুয়ে আয়েশ করে ফায়ার করতে পারবেন না। ফিল্ডে অবস্ট্রাকশনের মধ্য থেকে শট নিতে হবে আপনাকে। আমরা সেরকম কিছু পজিশন বাছাই করেছি। মজাই হবে মনে হচ্ছে। তাতে কোনো সন্দেহ নেই। রাইস হাসলো। তাহলে আর দেরি কেন? বলল না, চলুন শুরু করে দিই। সারাটা দিন একটানা শুটিং চলল। বাকি সব ভাবনা ফেলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে এতে অংশ নিল রানা। ওর গুলির গ্রুপিং দেখে বিস্মিত হলো রেঞ্জে উপস্থিত প্রতিটা লোক। মনুষ্যরূপী রোবট যেন। প্রতিটা শট নিচ্ছে যান্ত্রিক দক্ষতা, পজিশন, হাতের গ্রিপ, স্কোপ থেকে চোখের দূরত্ব, অ্যাঙ্গেল, কোনো কিছুই এক বিন্দু এদিক সেদিক হচ্ছে না। মাঝে মাঝে কারেকশন দিতে হচ্ছে বটে, কিন্তু তাও করা হচ্ছে নির্ভুল বিশ্লেষণে। সংশোধনের জন্য একটার বেশি বুলেট অপচয় করছে না ও। ম্যাগাজিন বদলানোর জন্য উঠতে হচ্ছে না ওকে। লোডেড ম্যাগাজিন দিয়ে যাচ্ছে একজন কিছুক্ষণ পর পর। বাকিরা ব্যস্ত টার্গেট নিয়ে। এক একবার ফায়ারিং শেষ হলেই ছুটে গিয়ে শীটটা সংগ্রহ করছে তারা। রেঞ্জের পিছনের চাউনিতে স্কোরিং এবং অ্যানালাইসিসের কাজ চলছে। এক্স রিং, এক্স রিং, এক্স রিং। স্পোটারের একই রিপোর্ট বারবার শুনতে শুনতে বিরক্ত বোধ করল রানা। রাইসকে বলল, যেটা মিস করবে শুধু সেটাই বলতে বলুন। কটা গুলি করলো প্রথম দিকে গুনে রাখছিল না, কিন্তু একটা সময় এসে হিসেব হারালো। শেষ দিকে আর শুরুর মতো ভেবেচিন্তে নিশানা করতে হলো না। অনামিকা যেন আপনা আপনি গুলি ছুড়ে গেল। ও শুধু অলস দৃষ্টিতে নিশ্চিন্ত ভঙ্গিতে ছুটে যাওয়া বুলেটগুলো দেখল। 3 ঘন্টা পর শেষ শটটা ফায়ার করলো। চেঁচিয়ে ফিনিশিং রিপোর্ট দিল একজন সৈনিক। টেকনিশিয়ানরা ছুটে গেল টার্গেট শিট আনতে। বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো রানা, নিজের শুটিংয়ে সন্তুষ্ট। হাতের তালুতে রাইফেলের আচরণ দেখে 4 রকম অ্যামিনিশনের পার্থক্য ভালোই বুঝতে পেরেছে। ফেডারেল আর লেক সিটি রাউন্ড ব্যবহার করে অভ্যস্ত। হাতে তৈরি বুলেটও এককালে ব্যবহার করেছে। এসব বুলেটের গতিবেগ সামান্য কম হলেও অ্যাকুরেসি বেশ ভালো। খুব সামান্যই কারেকশন দিতে হয়েছে। ওকে অবাক করেছে অ্যাকিউটিকের অ্যামিনিশন। ভ্যালোসিটি খুবই বেশি, রাইফেলও বেশি কাঁপে। ড্রপ হিসেবে করতে প্রথম শটে ভুল করেছিল। গতির কারণে অনেক কম ড্রপ করে বুলেটটা। বলা না হলেও এটার রেঞ্জে বাজারের যে কোনো অ্যামিনিশনের চেয়ে বেশি, সেটা বুঝে গেছে না। প্রথম ব্যবহার করেছে বলে অসুবিধা হয়েছে, তবে অভ্যস্ত হতে পারলে হ্যান্ড লোডের পাশাপাশি এটাকেও পছন্দের তালিকায় রাখবেও। বুলেটটার কনসিস্টেন্সি বিস্ময়কর। একজন টেকনিশিয়ান এসে জিজ্ঞেস করল, রেজাল্টগুলোকে আপনি দেখতে চান মিস্টার রানা? নিশ্চয়ই। চাউনির নিচে যেখানে একটা টেবিলে ট্যাবুলেশন চলছে সেখানে গেল ওরা। ওয়েল, বলল চিফ টেকনিশিয়ান ম্যালয়, ফলাফল দেখে আমার ধারণা আপনি খুশি হবেন স্যার। টার্গেট সাইজ আর অ্যামিনিশন অনুসারে শিটগুলো আলাদা করে রাখা হয়েছে। জাস্ট হ্যাভ এ লুক। টেবিল থেকে এপর ওপর হয়ে যাওয়া শিটগুলো তুলে দেখতে শুরু করলো রানা। সেন্টার সার্কেলের বাইরে যায়নি একটা শটও, তবে সামান্য এদিক সেদিক হয়েছে। ও জিজ্ঞেস করলো, গ্রুপিং ক্যালকুলেট করা হয়েছে? মাথা ঝাঁকালো ম্যালো। গড়ে ফেডারেলের গ্রুপিং 0.832 ইঞ্চি, অ্যাকিউটেক 0.344, লেক সিটি ম্যাস 0.709 আর হ্যান্ডলোড 0.321। শীষ দিয়ে উঠল রানা। মেজর রাইস একেবারে মিথ্যে বলেননি। অ্যাকিউটেক সত্যি সত্যি হাতে তৈরি বুলেটের সমকক্ষ হতে পারে। শিটগুলো ভালো করে দেখলো। প্রতিটা গ্রুপিংই কেন্দ্রের 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে আছে, তবে অ্যাকিউটেক আর হ্যান্ড লোডের ছিদ্রগুলো সবচেয়ে কাছাকাছি। রাইস বলল,
ব্যালিস্টিক টেবল অনুসারে প্রতি 200 গজে 4 ইঞ্চি ড্রপ করে ফেডারেল বা লেগ সিটি, সেটাকে ভ্যালোসিটি বাড়িয়ে কম্পেনসেট করেছি আমরা। এখন প্রথমে 200 গজে অ্যাকিউটিকে ড্রপ 3 ডিগ্রির কম, সে কারণে মিনিট অফ অ্যাঙ্গেলও একের নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইমপ্রেসিভ, স্বীকার করল রানা। এখন কি? এবার মিস্টার রানা, বলল ম্যালয়, তার মুখে অনাবিল হাসি। বুঝতে পারবেন কেন অ্যাকিউটিকের নাম আমরা স্নাইপার গ্রেড রেখেছি। 300 গজের দূরত্বে ফায়ার করব আমরা। কষ্টকর আরও 2 ঘন্টা কাটলো 300 গজের টার্গেট স্থাপন আর শুটিংয়ে। এই দূরত্বে প্রথমবারের মতো নিখুঁত হিট আশা করা বাতুলতা। টার্গেটের আকার এমনকি স্কোপেও ছোট হয়ে এসেছে। এক্স রিংয়ে থাকলো না একটা শটও। কেন্দ্রের 9 থেকে 11 ইঞ্চির মধ্যে সমস্ত শট রাখার চেষ্টা করলো রানা। দূরত্বের কারণে গ্রুপিং স্বাভাবিকভাবেই আগের চেয়ে বিস্তৃত হয়ে যাবে, এটা মাথায় রেখে। রেজাল্ট বিশ্লেষণ করতে গিয়ে লং রেঞ্জে ফেডারেলের দুর্বলতা ধরতে পারল রানা। শট নিতে ওর কোনো ভুল হয়নি, তারপরও মিনিট অফ অ্যাঙ্গেলের সীমা ছাড়িয়েছে বুলেটগুলো। ছড়িয়ে গেছে 4.5 ইঞ্চিরও বেশি জায়গায়। কোনো গ্রুপিংয়ে বলা যায় না এটাকে, মনে হচ্ছে আনাড়ি কারো কাজ। লেগ সিটি অবশ্য কোনো রকমে পার পেয়ে গেছে। মিনিট অফ অ্যাঙ্গেলে সীমার কাটায় কাটায় ঠিক 3 ইঞ্চির মধ্যে থেকেছে গ্রুপ। বিস্মিত চোখে রানা দেখল অ্যাকিউটেকের গুলি স্পষ্টতই হ্যান্ডলোডকে পরাজিত করেছে। দ্বিতীয়টার ফলাফল একেবারে খারাপ নয়, গ্রুপিং 1.386 ইঞ্চি, কিন্তু অ্যাকিউটেকে এসেছে 1.212, এর মাঝে 3টি হিট 0.352 ইঞ্চির মধ্যে। ওয়াও! বিস্ময়বোধক শব্দটা নিজের অজান্তেই রানার মুখ দিয়ে বেরিয়ে গেল। ফাইন শুটিং মিস্টার রানা, রাইসের কণ্ঠে প্রশংসা ফুটল। এক্সেলেন্ট। বেশিরভাগ মানুষ 24x টেলিস্কোপেও 300 গজে টার্গেট ভালো করে দেখতে পায় না। কৃতিত্ব আপনার বুলেটের, রানা বলল। শটে তো কোনো বিশেষত্ব ছিল না, সব অ্যামিউনিশনে একইভাবে ফায়ার করেছি। আসলে এই গুলিটা অসাধারণ। পৃথিবীতে অল্প কিছু লোক শুধু এরকম নিখুঁত অ্যামো তৈরি করতে পারে, তাও হাতে। আর এখানে এরা সেটা ফ্যাক্টরিতে ম্যাশ স্কেলে তৈরি করেছে। মুখে যাই বলুক, এই জিনিস খোলা বাজারে কখনোই বিক্রি করবে না র্যামডাইন। হয়তো মিলিটারির জন্য বিশেষভাবে ডেভেলপ করা হয়েছে এগুলো। রানা কখনোই এই জিনিস চোখে দেখতো না যদি না ওকে এখানে আনা হতো। তবে যেই অ্যাকিউটিক এমন ডিজাইন করে থাকুক, সে সত্যিকার গুণী লোক না হয়ে পারে না। লোকটা অস্ত্র আর গুলির বিষয়ে অসম্ভব দক্ষ, একজন সুপার প্রফেশনাল শার্প শুটারের প্রতিটা চাহিদার ব্যাপারে সচেতন। নিজে প্রথম শ্রেণীর শুটার না হলে এসব জানা সম্ভব নয়। লোকটাকে এক নজর দেখার আগ্রহ বোধ করল ও। এবার কি মেজর, জানতে চাইল রানা। লাঞ্চ ব্রেক, রাইস জানালো। বিকেলে আমরা আরেকটা লোকেশনে যাব, সেখানে অ্যাকিউটেকের ম্যাক্সিমাম আর এফেক্টিভ রেঞ্জের পরীক্ষা করা হবে। শুটিংয়ের দূরত্ব হবে বেশি, 500 থেকে 1000 গজ। এটা কি সব? হেসে মাথা নাড়ল মেজর রাইস। না মিস্টার রানা, যদি সব কিছু ঠিক থাকে আর আপনিও প্রস্তুত হন, কাল সকালে আমরা আসল খেলাটা খেলব। আরও গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।